মিডিয়ান হ্যাঁ। টক্সিক ডোজ এটা হচ্ছে গিয়ে একটা ডোজ, যে ডোজটা আমি 100 জনকে দিলাম, এর মধ্যে 50 জন পেশেন্টের, 100 পেশেন্টকে দিলাম, 50 জন পেশেন্টের টক্সিক ইফেক্ট হয়েছে। মানে টক্সিক ইফেক্ট মানে তো সেই খারাপ না, ডোজটাকে মানে বলা হচ্ছে বডিতে টিডি টক্সিসিটি ক্রিয়েট 50 বা করা না। টক্সিক ডোজ 50। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাম ঠিক তাহলে আছে। যদি আমার মানে কোন একটা ড্রাগের ইফেক্টিভ ডোজ মানে যেটা কার্যকারিতা এর চেয়ে যদি আমার হ্যাঁ, টক্সিসিটি বেশি হয় তাহলে ওই ড্রাগটা কেন সেফ হবে? টক্সিসিটি বেশি হবে না তো, টক্সিক ডোজটা বেশি হবে। উপরে দেখো টিডি 50, উপরে টিআই থেরাপিউটিক ইন্ডেক্স ইকুয়াল টু টিডি 50 বাই ইডি 50। টিডি 50 হ্যাঁ। যত বেশি হবে তত ড্রাগটা সেফ হবে। অনেক বেশি ডোজ দিলে আমার টক্সিক ইফেক্ট হয়, তাহলে আর অনেক কম ডোজে আমি ইফেক্টিভ ডোজ পাই, ইফেক্টিভ ইফেক্টিভ ইফেক্টিভিটি পাই। তাহলে কোনটা আচ্ছা। বেশি হবে? সেফ না ড্রাগটা? ঠিক আছে। আচ্ছা। তুমি বুঝতে পারছো যে আমাকে কোশ্চেন করছো কে? জি ম্যাম, ম্যাম ফাহমিদা। হ্যাঁ, ধরো আমি একটা ড্রাগ 5 মিলিগ্রামে আমি ইফেক্ট পাইলাম, ড্রাগের ইফেক্ট ধরো, সাপোজ এটা ইফেক্ট হচ্ছে গিয়ে ব্যথা কমানো, 5 মিলিগ্রাম দিলে আমার ব্যথা কমে। হুম। আর দিকে 20 মিলিগ্রাম দিলে আমার এটার আমার লিভারে ক্ষতি হয়, আচ্ছা। হেপাটোটক্সিসিটি হয়। তাহলে 20 ডিভাইডেড বাই 5, হুম। তাহলে থেরাপিউটিক ইন্ডেক্স কত হইলো? 20 ভাগের মানে 5 ভাগের 20, তাহলে কত হইলো? 5। 4। থেরাপিউটিক ইন্ডেক্স অনেক বেশি না, একের চেয়ে অনেক বেশি হুম। না, এক হলে পয়জন। এক মানে যে ডোজে ইফেক্টিভ সেই ডোজেই টক্সিক ইফেক্ট। হুম। 5 মিলিগ্রামেই আচ্ছা। ইফেক্টিভ, 5 মিলিগ্রামে যদি টক্সিসিটি হয় তাহলে ড্রাগটা হুম। পয়জন। আচ্ছা। ঠিক আছে, যত বেশি আচ্ছা ম্যাম। ডোজ বেশি গেলে টক্সিসিটি বেশি হবে, তত ড্রাগটা হুম। সেফ। আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি নাই, সেটা হচ্ছে গিয়ে এলডি 50, আরেকটা আছে এলডি 50, লিথাল ডোজ 50। লিথাল ডোজ 50 হচ্ছে তোমার 100 জনকে ড্রাগ দিলাম, সরি একটা ডোজ দিলাম লিথাল ডোজ, যে ডোজটাতে 100 জন পেশেন্টকে দিলে 50 জনের ডেড হয়ে যাবে, ডেথ, মৃত্যু হবে, সেটাকে বলতেছে এলডি 50। অনেক সময় এলডি 50 বাই ইডি 50 দিয়েও থেরাপিউটিক ইন্ডেক্স কাউন্ট করা হয়। হ্যাঁ, টিডি 50 না দিয়ে এলডি 50 বাই ইডি 50 দিয়েও থেরাপিউটিক ইন্ডেক্স কাউন্ট করা হয়। কিন্তু এটা কোন ক্ষেত্রে হয় জিজ্ঞেস করবে যে এলডি 50 কখন তোমরা ইউজ করবা। এটা ইউজুয়ালি এনিম্যাল স্টাডি। ঠিক আছে, কোন একটা নতুন ড্রাগ আসলো, আগে আমরা দেখে নেই যে তার লিথাল ডোজটা কত, একটা মেজার করে নিই যে ড্রাগটা কতটা সেফ, মারা যাবে না তো। তাহলে ওইটা থেকে আমরা ওই এনিম্যাল স্টাডির ক্ষেত্রে আমরা এলডি 50 কাউন্ট করি। হ্যাঁ, অথবা ভেরি ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগ, আমি বুঝেই ফেলছি যেটা ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগ, সেখানে আমরা এলডি 50টা কাউন্ট করে দেখি কত। আদারওয়াইজ এলডি 50 ধরা হয় না, নর্মালি আমরা টিডি 50 বা ইডি 50 দিয়ে থেরাপিউটিক ইন্ডেক্স মেজার করি। তাহলে জিজ্ঞেস করবে ভাইবাতে যে কখন এলডি 50 কাউন্ট করা হয়, তোমরা বলবা যে এনিম্যাল স্টাডির ক্ষেত্রে, হিউম্যান স্টাডিতে কখনোই, মানে হিউম্যানের উপর কখনোই অ্যাপ্লাই করা হয় না এটা। হ্যাঁ, নেক্সট আসো সোর্স অফ দ্য ড্রাগ, ড্রাগের সোর্স, ন্যাচারাল সোর্স, সেমি সিনথেটিক, সিনথেটিক অ্যান্ড বায়োসিনথেটিক। ন্যাচারাল তো বুঝোই, নেচার থেকে যেগুলো আসে, নেচার থেকে আসে হচ্ছে প্ল্যান্ট, এনিম্যাল, মাইক্রো অর্গানিজম, মিনারেলস, এখান থেকে ড্রাগ আসে, ড্রাগ তৈরি হয়। প্ল্যান্ট সোর্স অফ দ্য ড্রাগ, অস্তিত্বেও আসবে, ভাইবাতেও জিজ্ঞেস করবে 4টা 5টা প্ল্যান্ট সোর্সের ড্রাগের নাম বলো, প্ল্যান্টের নাম বলো, ড্রাগের নাম বলো, কোন প্ল্যান্ট থেকে আসছে বলো, প্ল্যান্টের কোন জায়গা থেকে আসছে বলো। যেমন নাম্বার 1 অ্যাট্রোপিন আমি লিখেছি এখানে, অ্যাট্রোপিন অবশ্যই তোমাদের জানতে হবে, তোমরা এনএস চ্যাপ্টারে পড়বা। অ্যাট্রোপিন আসলে জিজ্ঞেস করবে সোর্সটা কি, বলবা রুট অফ অ্যাট্রোপা বেলাডোনা, অ্যাট্রোপা বেলাডোনা থেকে আসছে অ্যাট্রোপিন। তারপর রিসারপিনটা বেশি ধরে না, ধরে মরফিন। মরফিন চ্যাপ্টার যখন আমরা পড়বো সিএনএস এ, তখন এই জিনিসটা আমরা আবার পড়বো যে মরফিনের সোর্স কি। মরফিনের সোর্স হচ্ছে প্যাপাভার সমনিফেরাম, সিডস অফ পপি, সিডস, পপি ফুলের, পপি গাছের সিডস থেকে আসে। পপি ফুলের নাম তোমরা অলরেডি শুনেছো, এখান থেকে মরফিন আসে, এবং এটা সাইন্টিফিক নেম হচ্ছে প্যাপাভার সমনিফেরাম। তারপর যেটা কুইনিন, ওষুধ খাও কুইনিন বা কুইনিডিন, এটা কোত্থেকে আসে? সিনকোনা বার্ক, সিনকোনা গাছের ছাল থেকে, বার্ক থেকে আসে, সিনকোনা ট্রি। তারপর ডিগক্সিন, এটা তোমরা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর চ্যাপ্টারে পড়বা, হার্ট ফেলিওর চ্যাপ্টারে পড়বা ডিগক্সিন। এই ডিগক্সিন ড্রাগটা কোত্থেকে আসে? ডিজিটালিস লানাটা, এটার পাতা থেকে আসে, লিভস থেকে আসে। আর্টিমিসিনিনও তোমার
একটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। এটা আসবে সোর্স কি? আর্টিমিসিনিন অ্যানুয়া, একটা চাইনিজ হার্বাল গাছ এটা। আর্টিমিসিনিন অ্যানুয়া, কুইন ঘাওসাও বলে চাইনিজে ওরা ড্রাগটার নাম। তারপর ধরো ক্যাফেইন, ক্যাফেইন ড্রাগটা আসে কফি থেকে। থিওফাইলিন, থিওফাইলিন একটা ড্রাগ আছে, দেখো থিওফাইলিন, থিওফাইলিন আসে হচ্ছে টি থেকে, চা। আমরা অনেক সময় বলি যে টি, থিওফাইলিন ড্রাগটা হচ্ছে ব্রঙ্কো ডাইলেটিং ড্রাগ, ঠিক আছে? অনেক সময় শ্বাসকষ্ট যাদের হয়, অ্যাজমার প্রবলেম থাকে, আমরা বলি যে চা খান, কফি খান। এই চা কফি গরমে মানে ঠান্ডা লাগলে আমরা চা খাই কেন? কাইন্ড অফ ব্রঙ্কো ডাইলেটিং ইফেক্ট আছে। টি থেকে থিওফাইলিন ড্রাগটা বের করা হয়, এটা ব্রঙ্কো ডাইলেটিং ড্রাগ। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের, ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টদের আমরা কফি খেতে বলি। আরো বেশি কড়া, হ্যাঁ? কফি থেকে ক্যাফেইন, ক্যাফেইন আরো বেশি ব্রঙ্কো ডাইলেটিং ইফেক্ট আছে। তাহলে ন্যাচারাল ড্রাগগুলার ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ন্যাচারাল ড্রাগগুলা নন সিলেক্টিভ, মানে হার্বাল ড্রাগ। এগুলার মাল্টিপল কেমিক্যাল কম্পাউন্ড। ধরো একটা পাতা, পাতা নাও হইলো, পাতার মধ্যে ড্রাগ আছে, ড্রাগের একটা কেমিক্যাল স্ট্রাকচার আছে, কিন্তু এই এই পাতার মধ্যে আরো অনেক কেমিক্যাল কম্পাউন্ড আছে। তো বডিতে গিয়ে এটা মাল্টিপল অর্গানে মাল্টিপল রিসেপ্টরের সাথে বাইন্ড করে মাল্টিপল ইফেক্ট দেখাবে, ঠিক আছে? সো ফিক্সড কোনো ইফেক্ট থাকবে না, দেখা যায় যে অনেক টক্সিক ইফেক্টও হবে, ডিজায়ার্ড ইফেক্ট ছাড়াও অনেক আনডিজায়ার্ড ইফেক্ট আমরা পাবো। সো নন সিলেক্টিভ, মানে সিলেক্টিভ নাই যে এই রিসেপ্টরের সাথে, এই অর্গানের এই রিসেপ্টরের সাথে সে বাইন্ড করবে, এরকম সিলেক্টিভিটি নাই। মাল্টিপল অর্গানের মাল্টিপল রিসেপ্টরের সাথে বাইন্ড করে মাল্টিপল ইফেক্ট দেখাবে, বেশিরভাগই আনডিজায়ার্ড। সো এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আর এটা হচ্ছে রেসমিক। রেসমিক মানে হচ্ছে আনপিওর ফর্ম, এটা আমরা একটু পরে পড়বো আবার। রেসমিক জিনিসটা কি? পিওর ফর্ম না, আনপিওর ফর্ম। হ্যাঁ, ড্রাগটা আমরা যেটা পাই ন্যাচারাল, সেটা পিওর ফর্মে পাই না, আনপিওর ফর্মে পাই। অ্যাডভান্টেজ কি ন্যাচারাল ড্রাগের? এগুলা তো ভাইবার জন্য, কিন্তু এই কোশ্চেন গুলো রিটার্নে আসে না, এটা ভাইবার জন্য। অ্যাডভান্টেজ হচ্ছে ইফিকেসি অনেক বেশি থাকে, এবং আমরা এই ড্রাগগুলো সম্পর্কে ডিটেইলস জানি। জানার কারণে আমাদের এটা কোনটা বেনিফিশিয়াল, অ্যাডভার্স ইফেক্ট, এগুলো সব আমাদের জানা। সো ইট ইজ রিলায়েবল বেশি। দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ন্যাচারাল ড্রাগ। এখন ন্যাচারাল ড্রাগ গুলা কোত্থেকে আসে? ন্যাচারাল ড্রাগ মানে প্ল্যান্টের কি কি জায়গা থেকে আমরা ড্রাগ পাই? অ্যালকালয়েড, গ্লাইকোসাইড, অয়েল, গাম, মিউসিলেজ এবং কার্বোহাইড্রেট। অ্যালকালয়েড হচ্ছে বেসিক নাইট্রোজেনাস কম্পাউন্ড অফ প্ল্যান্ট অরিজিন, ঠিক আছে? অ্যালকালয়েডের সাথে যখন অ্যালকালয়েড অ্যাসিডের সাথে বাইন্ড করে তখন সল্ট প্রডিউস করে। এবং অ্যালকালয়েড ড্রাগগুলো আমরা চিনি কিভাবে? চেনার উপায় হচ্ছে লাস্টে INE যোগ থাকে। যেমন অ্যাট্রোপিন, একটু আগে বলছিলাম অ্যাট্রোপিন একটা ড্রাগ, INE যোগ আছে। কোকেইন, কোকেইন যদিও আমাদের ড্রাগ অফ অ্যাবিউস, হ্যাঁ, এটা কি অ্যাডিক্টিং ড্রাগ, তাহলে এটা এখানেও কিন্তু INE। মরফিন, INE। পাইলোকার্পিন, INE। তাহলে লাস্টে INE আছে, এগুলো হচ্ছে ইউজুয়ালি অ্যালকালয়েড। অ্যালকালয়েড গুলো হচ্ছে নাইট্রোজেনাস কম্পাউন্ড, ঠিক আছে? এবং এটা অ্যাসিডের সাথে সল্ট প্রডিউস করে। কিছু অ্যালকালয়েডের নাম আমাদের জানা থাকতে হবে, যেমন একটু আগে বললাম অ্যাট্রোপিন, থিওফাইলিন, তারপর পাইলোকার্পিন, আর্গোমেট্রিন, কুইনিন, এগুলো হচ্ছে সব অ্যালকালয়েড। হ্যাঁ, এক্সাম্পল জেনে নিবে তোমরা। নেক্সট আসো গ্লাইকোসাইড। গ্লাইকোসাইড হচ্ছে নন নাইট্রোজেনাস কালারলেস ক্রিস্টালাইন সলিড। হ্যাঁ, এটা সুগার পার্ট, নন সুগার পার্ট দুই ভাগে স্প্লিট হতে পারে, এবং তারা সল্ট ফর্ম করে না। এটা হচ্ছে ডিগক্সিন। হ্যাঁ, হার্ট ফেলিওর ইউজ করা হয় ডিগক্সিন ড্রাগটা, এটা কার্ডিয়া গ্লাইকোসাইড। আরেকটা গ্লাইকোসাইড আছে অ্যামাইনো গ্লাইকোসাইড, এটা অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা হয়, অ্যামাইনো গ্লাইকোসাইড। এরপর আসছে অয়েল। অয়েল মানে গাছের তেল থেকেও আমরা ড্রাগ পাই, যেমন অলিভ অয়েল, ঠিক আছে? অলিভ অয়েল কিন্তু এক ধরনের ড্রাগ ইমুলিয়েন্ট। ক্যাস্টর অয়েল কনস্টিপেশনে ইউজ করা হয়, ক্যাস্টর অয়েল। এছাড়া ভলেটাইল অয়েল আছে কিছু, পিপারমিন্ট অয়েল, ওয়েস্টার গ্রিন অয়েল, এগুলো ইউজ করা হয়। পিপারমিন্ট অয়েল হচ্ছে মেন্থল হিসেবে ইউজ করা হয়, আমরা যে যখন নাক বন্ধ হয়ে যায় আমরা মেন্থল ভ্যাপার নেই। ওয়েস্টার গ্রিন অয়েল জয়েন্ট পেইনে আমরা মালিশ করি, হ্যাঁ, এই অয়েলটা মালিশ করলে পেইন রিলিফ হয়। ওয়েস্টার গ্রিন অয়েল, এগুলো গাছ থেকে পাওয়া যায়। গাম, আগার, সাইলিয়াম, এগুলো হচ্ছে গাম, গাম জাতীয় জিনিস গাছ থেকে, এগুলো হচ্ছে ল্যাক্সেটিভ হিসেবে ইউজ করা হয়। এছাড়াও আছে মিউসিলেস,
এগুলো হচ্ছে পিচ্ছিল জাতীয়, পিচ্ছিল গাছের পিচ্ছিল অংশগুলা, এগুলো হচ্ছে ট্র্যাগাকান্থ। হ্যাঁ, ট্র্যাগাকান্থ তোমার এই কনস্টিপেশনে ইউজ করা হয়, বিভিন্ন এক্সিপিয়েন্টে ইউজ করা হয়। তারপর দেখো কার্বোহাইড্রেট, সুক্রোজ, ডেক্সট্রোজ, ফ্রুক্টোজ এগুলো আমরা ইউজ করি। ডেক্সট্রোজ আমরা নিউট্রিয়েন্ট, স্যালাইন হিসেবে ইউজ করি। ফ্রুক্টোজ ডায়াবেটিক পেশেন্টদের ফুড হিসেবে দেওয়া হয়। তো এই জিনিসগুলা গাছের, এই জিনিসগুলো লাগবে। বিশেষ করে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে, এত জিজ্ঞেস না করলেও তোমাকে ইম্পর্টেন্ট জিজ্ঞেস করবে যে 5টা গাছের ড্রাগের নাম বলো এবং তাদের মানে ন্যাচারাল ড্রাগের নাম বলো, যেগুলো প্ল্যান্ট অরিজিন, প্ল্যান্টের নাম বলো এবং প্ল্যান্টের কোন জায়গা থেকে আসছে। তো তোমাদের কয়টা ড্রাগ নাম বললাম, যে কটা বলে দিলাম, অ্যাট্রোপিন, মরফিন, ডিগক্সিন, কুইনিন, আর্টিমিসিনিন, থিওফাইলিন। হ্যাঁ, এই ড্রাগগুলো তোমাদের জানা থাকতে হবে। তারপর আসো এনিম্যাল সোর্স। এনিম্যাল সোর্সে দেখো আমি 2টা বোল্ড করে দিছি, এই 2টা ইম্পর্টেন্ট, এই 2টা বলবাই পরীক্ষার সময়, ইনসুলিন আর হেপারিন। ইনসুলিন কোত্থেকে আসে? আগে, এখন আসে হিউম্যান থেকে, কিন্তু আগে যেগুলো আছে ওল্ড ইনসুলিন, এগুলো প্যানক্রিয়াস, বোভাইন প্যানক্রিয়াস এবং পোর্সিন প্যানক্রিয়াস থেকে আসে ইনসুলিন। এখন আসে হিউম্যান প্যানক্রিয়াস থেকে তৈরি করা হয়, কিন্তু এটা ওল্ড ইনসুলিন বোভাইন প্যানক্রিয়াস এবং পোর্সিন প্যানক্রিয়াস থেকে আসে। বোভাইন মানে হচ্ছে কাউ জাতীয় এবং পোর্সিন মানে পিগ জাতীয়। এছাড়া দেখো আমরা ভিটামিন এ খাই, কড লিভার অয়েল খাই, অনেককে সাজেশন করি, যেটা কিনা সোর্স অফ ভিটামিন এ। তাহলে এটাও এনিম্যাল সোর্স থেকে পাচ্ছি। তারপর হিউম্যান কোরিনিক গোনাডোট্রপিন হরমোন, এটা প্লাসেন্টা এবং ইউরিন থেকে পাই প্রেগনেন্ট ওমেনদের। তাহলে এগুলো হচ্ছে এনিম্যাল সোর্স। তারপর আসে মিনারেল সোর্স। মিনারেল সোর্স আমরা আয়রন এনিমিয়াতে ইউজ করি, সালফার স্কিন ডিজিজে ইউজ করি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট আমরা অ্যান্টাসিড হিসেবে ইউজ করি, ম্যাকসালফ আমরা এক্লামশিয়াতে ইউজ করি, ম্যাগনেসিয়াম সালফেট যেটাকে আমরা ছোট করে বলি ম্যাকসালফ। তাহলে এগুলো হচ্ছে মিনারেল সোর্স থেকে আসতেছে। আমাদের এক্সাম্পল 3টা 4টা করে মাথায় রাখতে হবে ভাইবার জন্য। অনেক সময় রিটেনেও আসে, রিটেনে কম আসে, ভাইবাতে বেশি ধরে এগুলা। মাইক্রো অর্গানিজম থেকেও আমরা ড্রাগ পাই, বিশেষ করে ফাঙ্গাস থেকে আমরা পাই পেনিসিলিন, সেফালোস্পোরিন জাতীয় ড্রাগগুলা। এছাড়া অন্যান্য অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, ইরাইথ্রোমাইসিন এগুলো আমরা অ্যাক্টিনোমাইসিটিস নামক অর্গানিজম থেকে পাই। ব্যাকটেরিয়া ব্যাসিলাস থেকে আমরা পলিমিক্সিন বি নামক অ্যান্টিবায়োটিক পাই। So these are the natural source: plant, animal, minerals, microorganism. তো এগুলো হচ্ছে ন্যাচারাল সোর্স। তারপর আসো সিনথেটিক সোর্স। সিনথেটিক সোর্স হচ্ছে যেমন সালফোনামাইড এবং প্রোকেইন, এগুলো হচ্ছে সিনথেটিক সোর্স অফ দ্য ড্রাগ, পুরোপুরি ল্যাবে তৈরি করা হয়। হ্যাঁ, এখানে মেইন যে ড্রাগের নিউক্লিয়াস এবং তাদের সাইড চেইন, কেমিক্যাল স্ট্রাকচার সবই চেঞ্জ হয়ে যাচ্ছে ল্যাবে। এটা ফিক্স থাকতেছে না, পুরোপুরি নতুন ভাবে তৈরি হচ্ছে। সিনথেটিক এটাকে বলা হচ্ছে সালফোনামাইড, প্রোকেইন, এগুলো হচ্ছে সিনথেটিক ড্রাগ। সেমি সিনথেটিক হচ্ছে দেখা গেল যে নিউক্লিয়াসটা ঠিকই থাকলো ন্যাচারাল সোর্সের, কিন্তু আশেপাশের কেমিক্যাল স্ট্রাকচারটা অল্টার্ড হয়ে গেল, সেটাকে বলছে সেমি সিনথেটিকের নিউক্লিয়াসটা ন্যাচারাল থাকবে, কিন্তু আশেপাশের কেমিক্যাল স্ট্রাকচার গুলো অল্টার্ড হয়ে যাবে। এটাকে হচ্ছে সিনথেটিক এবং সিনথেটিক এবং ন্যাচারাল মিক্সড, সেটাকে বলছি আমরা সেমি সিনথেটিক। যেমন অ্যাপোমরফিন একটা ড্রাগ, সেটা ডাইঅ্যাসিটাইল মরফিন, এটাও সেমি সিনথেটিক। ইথিনাইল ইস্ট্রাডিওল, এটাও সেমি সিনথেটিক। অ্যাম্পিসিলিন সেমি সিনথেটিক ড্রাগ। তো নেক্সট আসো তোমার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, বায়োসিনথেটিক। ঠিক আছে, এটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের ইনসুলিন এখন তৈরি হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। এরকম অনেক ড্রাগ, হ্যাঁ, কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন, এগুলো রিকম্বিনেন্ট। এখন বিভিন্ন হরমোন গুলো আসছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি হয়। এখানে ল্যাবে হিউজ অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ তৈরি করা যায়, এটার অ্যাডভান্টেজ হচ্ছে, এবং ড্রাগটা পিওর ফর্মে আইসোলেট করা যায়, এবং ড্রাগগুলা লেস অ্যান্টিজেনিক, তার মানে হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন কম করে। দিস আর দ্য অ্যাডভান্টেজ অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে একটা হাইফাই ল্যাব লাগে, ওয়েল ইকুইপড ল্যাব লাগে, ট্রেন স্টাফ লাগে, অনেক কমপ্লিকেটেড এবং কমপ্লেক্স টেকনিক। সব দেশে, আমাদের দেশেও হয় কিনা আমার জানা নাই। এগুলা অনেক এখানে ইনসুলিন তৈরি হয়, হিউম্যান গ্রোথ হরমোন, হেপাটাইটিস বি ভ্যাকসিন, এইসব
রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি হয়। তো এটা কি একটু ইনসুলিনটা মাঝে মাঝে ইনসুলিন চ্যাপ্টার যখন তোমাদের পড়িয়েছিলাম, জানি না পড়াই নেই মনে হয় জিনিসটা, যে ইনসুলিন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কিভাবে তৈরি হয়। ধরো প্রথম থেকেই জেনেটিক একটা লাইব্রেরি আছে, জিন জিন থাকে ওখানে, বিভিন্ন জেনেটিক ইয়ে থাকে, এখান থেকে হিউম্যান ইনসুলিন আইসোলেট করা হবে, যে আমি হিউম্যান ইনসুলিন অলরেডি তৈরি আছে, ওখানে থেকে আমি হিউম্যান ইনসুলিন জিন নিলাম, লিখছে যে আইডেন্টিফিকেশন এন্ড আইসোলেশন অফ দ্য জিন অফ ইন্টারেস্ট। আমার ইন্টারেস্ট হচ্ছে হিউম্যান ইনসুলিন জিন, তাহলে আমি ওই ইনসুলিনটা জেনেটিক ল্যাব থেকে, জেনোমিক লাইব্রেরি থেকে আমি আইডেন্টিফাই করলাম এবং আইসোলেট করলাম। দেন ইনসার্শন অফ দিস জিন ইনটু এ সুইটেবল ভেক্টর। এক্ষেত্রে সুইটেবল ভেক্টর হচ্ছে যেইটা কিনা ব্যাকটেরিয়া অথবা ভাইরাস অথবা প্লাজমি যেটা হোস্টে মাল্টিপ্লাই করতে পারে, সেটাকে বলা হয় ভেক্টর। তো এই ক্ষেত্রে হিউম্যান ইনসুলিন জিনটাকে ইনসার্শন করা হয় ব্যাকটেরিয়াল প্লাজমিড ডিএনএ তে, একটা ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড ডিএনএ এর মধ্যে ইনসার্ট করা হয়, ঠিক আছে। তারপরে কি বলছে যে ইন্ট্রোডাকশন অফ দ্য ভেক্টর ইনটু এ সুইটেবল অর্গানিজম। তো এই দুইটাকে ইনসার্ট করা হলে কি তৈরি হলো, হিউম্যান ডিএনএ এখান থেকে পাইলাম, আর এখানে পাইলাম হচ্ছে ব্যাকটেরিয়াল প্লাজমিড ডিএনএ, এই দুইটা মিলে তৈরি হয়ে গেল রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএটা একটা সুইটেবল অর্গানিজমে আমি ঢুকাই দিব। সেই সুইটেবল অর্গানিজম হচ্ছে একটা কলাই ব্যাকটেরিয়া, কলাইতে ঢুকে দেওয়া হয়। তারপরে দেখা গেল যে কোন কোন ব্যাকটেরিয়াগুলা এই দুইটাকে রিসিভ করে, রিকম্বিনেন্ট ডিএনএ কে রিসিভ করে ট্রান্সফর্মড হইলো, সেগুলাকে সিলেক্ট করা হলো, করে তারপর সেই ব্যাকটেরিয়াকে মাল্টিপ্লাই করে নতুন নতুন আরো জিন তৈরি করা হলো। জিন কিছু আমরা ড্রাগ হিসেবে নিয়ে নিলাম, ওই হিউম্যান ইনসুলিন জিন, যেটা হিউম্যান ইনসুলিন হিসেবে ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়, আর কিছু জিন আমি রেখে দিলাম আবার জেনোমিক লাইব্রেরি থেকে, সেখান থেকে আবার ওই লাইব্রেরি থেকে আমি জিনগুলো নিয়ে আবার নতুন করে রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে নতুন নতুন হিউম্যান ইনসুলিন তৈরি করতে পারতেছি। তো তোমাকে স্টেপটা পরীক্ষার সময় ইউজুয়ালি ধরে না, যারা খুব ভালো পারে অনার্স মার্ক পাওয়ার মতো ওদেরকে হয়তো বা জিজ্ঞেস করতে পারে, কিন্তু ইউজুয়ালি পরীক্ষার সময় কিন্তু আমি এখনো দেখি নাই। একবার মনে হয় দেখছিলাম যে জিজ্ঞেস করছে একজন, খুব সবকিছুই পারতেছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে। তো জানা থাকতে হবে যে হিউম্যান ইনসুলিন জিনটা কলাই ব্যাকটেরিয়ার ভিতরে ইনসার্ট করে তৈরি করা হয়, ঠিক আছে। কলাই অর্গানিজমটার নাম জানতে হবে, কলাই। এখানে আমি ডিটেল দিয়েছি, এটা লাগবে না তোমাদের। তারপর আসো, তাহলে আমাদের এই পর্যন্ত গেল হচ্ছে ড্রাগের সোর্স, ন্যাচারাল, সেমি সিনথেটিক, সিনথেটিক, বায়োসিনথেটিক। ন্যাচারালের মধ্যে আমি প্ল্যান্ট, এনিম্যাল, মাইক্রো অর্গানিজম, মিনারেলস পাইলাম। তারপর হচ্ছে প্রত্যেকটা ড্রাগের এক্সাম্পল, হ্যাঁ, এনিম্যাল থেকে কোন কোন ড্রাগ, মাইক্রো অর্গানিজম থেকে কোন কোন ড্রাগ, প্ল্যান্ট থেকে কোন কোন ড্রাগ, এর এক্সাম্পল লাগবে। নেক্সট আসো যে সেমি সিনথেটিক। সেমি সিনথেটিক মানে হচ্ছে গিয়ে নিউক্লিয়ার অল্টার্ড, এটা হলো সেমি সিনথেটিক। ড্রাগের এক্সাম্পল মনে রাখবা অ্যাপোমরফিন, ডাইএসিটাইল মরফিন, অ্যাম্পিসিলিন। নেক্সট আসো তোমার সিনথেটিক। সিনথেটিকের মধ্যে কি বলছি যে নিউক্লিয়াসও চেঞ্জ হবে, কেমিক্যাল স্ট্রাকচারও অল্টার হবে, দুইটাই চেঞ্জ হয়ে যাবে, ল্যাবে তৈরি হবে, যেমন সালফোনামাইড, প্রোকেইন, এগুলো সিনথেটিক ড্রাগ। তারপর আসো রিকম্বিনেন্ট জিন টেকনোলজির মধ্যে কোন কোন ড্রাগ তৈরি হয়, এক্সাম্পল জানতে হবে। এবং হিউম্যান ইনসুলিন জিন যে রিকম্বিনেন্ট টেকনোলজি তৈরি হয়, সুবিধা কি হয় অসুবিধা কি হয় অলরেডি বললাম। এবং হিউম্যান ইনসুলিন জিনটা কোন ব্যাকটেরিয়া মানে কোন কিসের উপর মানে কিসের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়, কলাইতে ইন্ট্রোডিউস করা হয়, এটা জানতে হবে। নেক্সট আসো ড্রাগের নোমেনক্লেচার, ড্রাগের নামকরণ, কিভাবে নামকরণ হয়। ফার্স্টে কোড নেম, দেন কেমিক্যাল নেম, দেন নন প্রোপ্রাইটারি নেম, দেন প্রোপ্রাইটারি নেম। নন প্রোপ্রাইটারি নেমকে আমরা বলি জেনারিক নেম, আর প্রোপ্রাইটারি নেমকে আমরা বলি ট্রেড নেম। আচ্ছা, কোড নেম হচ্ছে প্রথম যে নামটা দেওয়া হয়, একটা নতুন কেমিক্যাল তৈরি হলো, এটা ড্রাগ, তাহলে প্রথম একটা নাম দেওয়া হলো, কোড নেম দেওয়া হলো। সাপোজ বেয়ার কোম্পানি নতুন এই সিনথেটিকটা একটা কম্পাউন্ড পাইলো, যেটাকে ড্রাগ হিসেবে মনে হচ্ছে যে ড্রাগ হিসেবে এটা ইউজ করব আমি, তাহলে এটাকে নামকরণ করলো বেয়ার কোম্পানি, যেহেতু বে 09867 এরকম একটা কোড নাম্বার দিল। তারপরে এটা
কেমিক্যাল স্ট্রাকচার দেখে কেমিক্যাল নামকরণ করা হয়, এটাকে বলা হয় কেমিক্যাল নেম। যেটা কি কি কেমিক্যাল স্ট্রাকচার আছে, যেমন 1 সাইক্লোপ্রোপাইল, 6 ফ্লুরো, 1,4-ডাইহাইড্রো, 4-অক্সো, 7 পিপারিজিন। এত বড় ড্রাগের নাম হয় না। তখন কিছু অফিসিয়াল এজেন্সি, যেমন ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি নেম, ব্রিটিশ অ্যাপ্রুভ নেম, উশান, ইউনাইটেড স্টেট অ্যাপ্রুভ নেম, এফডিএ, ওরা করে কি ওই কেমিক্যাল কম্পাউন্ডের নির্দিষ্ট নামকরণ করে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড চালু হয়ে যায়। যেমন প্যারাসিটামল, প্যারাসিটামল কেমিক্যাল কি নেম ছিল এটা জানা নাই, কোড নেম কি ছিল জানা নাই, প্রথম কবে আবিষ্কার হচ্ছে সেক্ষেত্রে কেমিক্যাল নেম কোড নেম হবে, কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড অফিসিয়াল এজেন্সির মাধ্যমে ঠিক হইলো যে এটার নাম হবে প্যারাসিটামল। দিস ইজ কল্ড জেনারিক নেম, অলসো কল্ড নন প্রোপ্রাইটারি নেম। প্যারাসিটামল আমি এখানেও প্যারাসিটামল দেই, আমেরিকাতেও প্যারাসিটামল দেই, ঠিক আছে। তারপর আসো ট্রেড নেম। ট্রেড নেম হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি দিবে। ধরো নাপা দিচ্ছে, কে নাম দিচ্ছে, প্যারাসিটামলের নাম নাপা দিচ্ছে বেক্সিমকো, এইচ দিচ্ছে স্কোয়ার, ঠিক আছে। তো এরকম বিভিন্ন কোম্পানি যে নাম দিবে সেটাকে বলা হচ্ছে ট্রেড নেম। তাহলে আমরা বেশিরভাগ ড্রাগ কিনি হচ্ছে ট্রেড নেম থেকে, কিন্তু আমরা পড়বো পড়াশোনার জন্য আমরা নন প্রোপ্রাইটারি বা জেনেরিক নেমে এখন ফার্মাকোলজি পড়বো। এক্সিপিয়েন্ট কি জিনিস, হ্যাঁ, নেক্সট আসো এক্সিপিয়েন্ট। এই পর্যন্ত কোথাও কোনো সমস্যা আছে কারো? তোমরা আছো? আছি ম্যাম। জি ম্যাম আছি। Yes, ma'am. হ্যাঁ, এই পর্যন্ত কোনো আছি সমস্যা ম্যাম। আছে? নো ম্যাম। না ম্যাম। মাঝে মাঝে আমি একটু নক করবো, নাহলে মনে হয় যেন সবাই ঘুমায় আছে, আমি একা একা কথা বলতেছি। জি ম্যাম। আচ্ছা, নেক্সট আসো এক্সিপিয়েন্ট। এক্সিপিয়েন্ট হচ্ছে যেটা বললাম যে প্রথমে ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্য কি। ড্রাগ হচ্ছে একদম মেইন ড্রাগটা, ধরো প্যারাসিটামল, প্যারাসিটামল কম্পাউন্ড, কিন্তু এই প্যারাসিটামলটা তুমি ট্যাবলেট আকারে খাও, এটা ট্যাবলেট। এখানে শুধু প্যারাসিটামল নাই কিন্তু ট্যাবলেটের মধ্যে, এখানে প্যারাসিটামল ছাড়াও আরো অনেক নন ড্রাগ প্রপার্টির কেমিক্যাল সাবস্টেন্স আছে, যেটাকে আমরা বলি এক্সিপিয়েন্ট। ওইটা মিলে ট্যাবলেট তৈরি হয়, ঠিক আছে। তাহলে it is the chemical substance that is used in drug production but it has no drug property. এখন এই কেমিক্যাল সাবস্টেন্স গুলো কি একটু জানতে হবে। এক্সিপিয়েন্ট রিটেনেও আসে, ভাইবাতে আসে নাই, অস্পিতে আসে। ভাইবাতে একটু কম জিজ্ঞেস করে, জাস্ট জানো কিনা নামগুলো একটু জিজ্ঞেস করতে পারে। অস্পিতে খুব আসে এক্সিপিয়েন্ট, এবং রিটেনে আসে অনেক সময়। ডাইলুয়েন্ট, ডাইলুয়েন্ট হচ্ছে ইট ফর্মস দ্য বাল্ক অফ দ্য ড্রাগ। যেমন প্যারাসিটামল 500 মিলিগ্রাম, খুবই গুঁড়া ছোট ছোট পাউডারের মতো। একবার কোম্পানি থেকে নিছিলাম মেইন ড্রাগটা, মেইন ড্রাগটা ছোট 500 মিলিগ্রাম, চোখেই দেখা যাবে না, ছোট পাউডারের গুঁড়া। তো এটা কিভাবে খাবো, এটা কিভাবে আমি মেনটেন করবো 500 মিলিগ্রাম? তো সেটাকে ট্যাবলেট বানায় তৈরি করা হলো। এখন ট্যাবলেট বানাতে কি লাগে, একটা ট্যাবলেট ফর্ম, একটা বাল্ক তৈরি হলো বিশাল। তাহলে সেটা হচ্ছে এক্সিপিয়েন্ট। এক্সিপিয়েন্ট। ডাইলুয়েন্ট, এটাকে বলা হচ্ছে ডাইলুয়েন্ট, যেটাকে এক্সিপিয়েন্ট। মেইন বাল্ক তৈরি করে, ঠিক আছে। ডাইলুয়েন্ট। এক্সিপিয়েন্ট অনেকগুলো ভাগ আছে, ডাইলুয়েন্ট, বাইন্ডার, ডিসইন্টিগ্রেটিং এজেন্ট, লুব্রিকেন্ট, কালারেন্ট, ফ্লেভারেন্ট, সুইটেনিং এজেন্ট। দিস ইজ কল, সবগুলো মিলে এক্সিপিয়েন্ট। আচ্ছা, এই ডাইলুয়েন্ট হচ্ছে বাল্ক তৈরি করে ড্রাগের, এবং এটা হচ্ছে ধরো 0.25 মিলিগ্রাম ডিগক্সিন ট্যাবলেট, 5 মিলিগ্রাম ডিগক্সিন ট্যাবলেট যদি ট্যাবলেট আকারে না 5 মিলিগ্রাম বের করা খুব কঠিন হতো। এটাকে এই জন্য একটা বাল্ক তৈরি করা হয়েছে, ট্যাবলেট আকার দেওয়া হয়েছে, এটাকে বলছে ডাইলুয়েন্ট। ডাইলুয়েন্টে কি কি জিনিস দেওয়া হয়, ডেক্সট্রোজ, ল্যাকটোজ, স্টার্চ, সুক্রোজ, সেলুলোজ, এগুলো দেওয়া হয়। নেক্সট আসো বাইন্ডার। বাইন্ডারটাকে এক্সাম্পল গুলো লাগবে, নামগুলা লাগবে, এবং এটা কি কাজ এগুলা লাগবে। পারপাস ফর রিটেন এন্ড ফর অসপি। ইট বাইন্ডার হচ্ছে ইট বাইন্ডস দ্য ড্রাগ মলিকিউল টু প্রিভেন্ট অটো ব্রেকডাউন। একটার সাথে একটা লেগে থাকার জন্য বাইন্ডার ইউজ করি, হ্যাঁ, অ্যাডহেশনের জন্য। পাউডারের গুঁড়া এগুলা, ড্রাগ গুলা, তো এগুলো একসাথে লেগে থাকতে হবে, এই জন্য বাইন্ডার ইউজ করা হয়। যেমন স্টার্চ, অ্যাকাসিয়া, ট্রাগাকান্ত, জেলাটিন, এগুলো দেওয়া হয় ফর বাইন্ডার। তারপর তুমি ট্যাবলেটটা গিললা পানি দিয়ে, গেলার পরে ট্যাবলেটটা ভাঙতে হবে,
পেটে যাওয়ার পরে, স্টমাকে যাওয়ার পরে এটা ব্রেকডাউন হতে হবে। এই ব্রেকডাউন হওয়ার জন্য যে এজেন্টটা দেওয়া হয় এটাকে বলা হয় ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। ইট ফ্যাসিলিটেটস ডিসলিউশন, এটা সলিউশন করতে সাহায্য করে, ড্রাগ সলিউশন তৈরি করে, ঠিক আছে। ডিসইন্টিগ্রেটিং এজেন্ট যেমন কর্ন, পটেটো স্টার্চ, সোডিয়াম স্টার্চ, গ্লুকোনেট এগুলো দেওয়া হয়। ভি গাম এগুলো ডিসইন্টিগ্রেটিং এজেন্ট হিসেবে দেওয়া হয়। তারপর আসে লুব্রিকেন্ট। এই ট্যাবলেট গুলা ঠাস ঠাস করে তৈরি হয়, যে এগুলা বিভিন্ন ডাইসের মধ্যে তৈরি হয়। এই ডাইসের সাথে ট্যাবলেট গুলো যেন লেগে না থাকে, এই জন্য পিচ্ছিল কিছু লুব্রিকেন্ট দেওয়া হয়, পিচ্ছিল কিছু জিনিস দেওয়া হয় ট্যাবলেটে, যেমন ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, ক্যালসিয়াম স্টিয়ারেট। অনেক সময় কালার করা হয় ড্রাগকে, বিভিন্ন কালার, গোলাপি কালারের ড্রাগ, লাল কালারের ড্রাগ, এগুলোকে বলা হয় কালারেন্ট এজেন্ট দেওয়া হয়। হ্যাঁ, এগুলো অনেক সময় আইডেন্টিফাই করার জন্য সাহায্য করে। যে বয়স্ক মানুষ, তুমি এই যে লাল কালারে লাল রঙের 2টা ওষুধ খাবে না, অনেক সময় আমরা বলে দিই ভাবে লাল রঙের 2টা ওষুধ খাবে না, অনেক সময় বুঝেও না। ওই যে 2টা ওষুধ খাইছিলাম লাল রঙের, ওটা খেয়ে আমার এরকম হয়েছে, এরকম তোমাকে মানে তোমাকে বলবে। তোমাকে একটা আইডিয়া করতে হবে, জানতে হবে, তোমার যখন প্র্যাকটিস করবে তখন অলরেডি জেনে যাবে যে কোন কালারের কি ড্রাগ। কালারেন্ট এজেন্ট, ফ্লেভারের এজেন্ট, অনেক সময় খুব বিচ্ছিরি গন্ধওয়ালা ড্রাগ ফ্লেভারের এজেন্ট, প্রিজেন্ট এজেন্ট অ্যাড করা হয়। এটাও ধরনের এক্সিপিয়েন্ট। যেমন যেমন বলি তোমাদেরকে, যেমন ক্যাস্টর অয়েল কিন্তু খাইতে খুবই বাজে, তো ওইটার মধ্যে কিছু ফ্লেভারিং এজেন্ট অ্যাড করা হয়, ফ্লেভারেন্ট বলা হয় এগুলাকে। তারপরে সুইটেনিং এজেন্ট হচ্ছে ওই অনেক সময় তিতা, টেস্ট খুব খারাপ, সেগুলোর ক্ষেত্রে সুইটেনিং এজেন্ট অ্যাড করা হয়। ল্যাকটোজ, ডেক্সট্রোজ, সুক্রোজ এগুলো দিয়ে সুইটেনিং এজেন্ট করা হয়। তাহলে দিজ আর দ্য এক্সিপিয়েন্ট। তাহলে এক্সিপিয়েন্ট হচ্ছে ড্রাগের সাথে কেমিক্যাল সাবস্টেন্স যেগুলোর কোনো ড্রাগ প্রপার্টি নাই, সেগুলোকে বলা হয় এক্সিপিয়েন্ট। এক্সিপিয়েন্ট আমাদের ইউজ করার কি জন্য আমরা ইউজ করব? ট্যাবলেট বা ক্যাপসুল বা এগুলো তৈরি করতে, ড্রাগের সাথে মেডিসিন বানাতে, ড্রাগটাকে মেডিসিন বানাতে, যাতে আমরা সহজে এটাকে কনজিউম করতে পারি। এই কারণে ডাইলুয়েন্ট আছে, বাইন্ডার আছে, ডিসইন্টিগ্রেটিং এজেন্ট, লুব্রিকেন্ট, কালারেন্ট, ফ্লেভারেন্ট, সুইটেনিং এজেন্ট। তোমাদের বলা হবে যে একটা ট্যাবলেটে কি কি এক্সিপিয়েন্ট থাকে। ট্যাবলেটে মোটামুটি সবগুলো থাকে, ডাইলুয়েন্ট, বাইন্ডার, ডিসইন্টিগ্রেটিং এজেন্ট, লুব্রিকেন্ট, অনেক সময় কালারিং দেওয়া হয়, ফ্লেভারিং এজেন্ট অ্যাড করা হয়, সুইটেনিং এজেন্টও অ্যাড করা হয়। তো ট্যাবলেটে মোটামুটি সবগুলো থাকে। অস্পিতে আসে ট্যাবলেটে কি কি এক্সিপিয়েন্ট থাকে, নাম বলো, এক্সাম্পল দাও। নেক্সট আসো ড্রাগের ইনফরমেশন। ড্রাগের ইনফরমেশন, কোন ড্রাগ, কি ইন্ডিকেশন, কি অ্যাডভার্স ইফেক্ট, কি তাদের ইউজ, কোথায় ইউজ করব, কোথায় কেমন ডোজে ইউজ করব, হ্যাঁ ডোজ কি হবে, ডিউরেশন অফ ইফেক্ট কি হবে, এগুলো মোটামুটি এত ইনফরমেশন আমরা পাই থেকে। এগুলা জানতে চাচ্ছে যে এগুলা ফার্মাকোপিয়া। এগুলোকে বলা হয় ফার্মাকোপিয়া, যেখান থেকে আমরা পাই। যেমন ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, তারপর হচ্ছে জাপানিজ ফার্মাকোপিয়া। এগুলা হচ্ছে বড় বড় ফার্মাকোপিয়া, ড্রাগ কম্পেন্ড, যেগুলো বিশাল বিশাল একটা বই। তারপর আমরা টেক্সট বুক থেকে পাই, মেডিকেল জার্নাল গুলো থেকে ইনফরমেশন পাই, ন্যাশনাল ড্রাগ ফর্মুলারি থেকে পাই। বিভিন্ন দেশ বিভিন্ন আলাদা আলাদা করে এরকম ফর্মুলারি তৈরি করে, কি কি ড্রাগ ওদের বাংলাদেশে, ধরো বাংলাদেশে কি কি ড্রাগ বিক্রি হয়, ওই ড্রাগ গুলো সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আমরা বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি থেকে পাই। এটার নাম হচ্ছে BDNF, একটা বই আছে। তোমাদের যখন প্র্যাকটিস করবা ইন্টার্নির সময়, কুইম কি জানি কুইম মিমস এরকম বই, বিভিন্ন ফর্মুলারি বই তৈরি হয়। এছাড়াও আমরা কম্পিউটার থেকে বা নেট থেকে অনেক ইনফরমেশন পেয়ে থাকি ড্রাগের ইনফরমেশন কোত্থেকে পাই এটা জানা গেল। ফার্মাকোপিয়া নামগুলো মনে রাখবা, ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া। তারপর আসো প্লাসেবো। প্লাসেবো মানে কি? প্লাসেবো মানে, কথাটার মানে হচ্ছে আই শ্যাল প্লিজ, মানে হচ্ছে এটা ড্রাগ না, একটা অন্য কিছু দিয়ে তোমাকে সন্তুষ্ট রাখা হইলো, এটাকে বলা হয় প্লাসেবো। এখন ধারণা করা হচ্ছে যে যেটা ভ্যাকসিন আসবে অনেক সময়, মানে এখন এটা অবশ্য আমি জানি না ডিটেল, যে ভ্যাকসিনটা আসবে করোনার, তো সবাইকে নাকি
ভ্যাকসিন দেওয়া হবে না, কাউকে কাউকে প্লাসেবো দেওয়া হবে, হয়তো পানি দিয়ে দিল, আর কাউকে কাউকে ড্রাগ দেওয়া হলো, মানে ভ্যাকসিনটা দেওয়া হলো, তারপর দেখবে যে ইফেক্টটা কি। দুইটার মধ্যে কম্পেয়ার করবে, প্লাসেবো যাদেরকে দিলাম তাদের ক্ষেত্রে কেমন তো ইয়ে হচ্ছে। এটা হচ্ছে ভ্যাকসিনের ট্রায়াল, আমরা আমরা ইউজুয়ালি বলি যে ড্রাগের ট্রায়ালের ক্ষেত্রে বা কোনো ভ্যাকসিন ট্রায়ালের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি প্লাসেবো ইউজ করি। তারপরে অনেক সময় অ্যাডিক্ট পেশেন্ট, আমি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক সময় প্লাসেবো দিই, মেন্টাল স্যাটিসফ্যাকশন, সে ড্রাগ লাগবে না তাও ড্রাগ চায়, এরকম সময় প্লাসেবো দিই, যদিও আমরা ইউজ করি না, এখন মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য ড্রাগই দিয়ে দিই। এমনকি অ্যান্টিবায়োটিকও মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য দেওয়া হয়ে যায়, তাই না? তো এখন প্লাসেবো অত ইউজ নাই, কিন্তু জানা থাকতে হবে যে প্লাসেবো জিনিসটা কি, কারণ এটা ইউজ হচ্ছে কোথায়, এগুলো ইউজুয়ালি ড্রাগ ট্রায়ালের ক্ষেত্রে, ভ্যাকসিন ট্রায়ালের ক্ষেত্রে এই প্লাসেবো গুলো দেওয়া হয়, যে এক গ্রুপকে প্লাসেবো দিলাম, আর এক গ্রুপে ড্রাগ দিলাম, যে দিল সেও জানলো না, যে রিসিভ করলো, যে ড্রাগটা নিল সেও জানলো না। পরবর্তীতে এদের দুই গ্রুপের মধ্যে আলাদা আলাদা করে ইফেক্ট দেখা হইলো, যে এই ড্রাগটা দেওয়াতে ওর কি সুবিধা অসুবিধা হইলো, আর ওর ড্রাগটা না দেওয়াতে কি হইলো, কম্পারিজন করা হইলো। তো এইভাবে ড্রাগ বা বাজারে আসার আগে ট্রায়াল হয়, বা ভ্যাকসিন ট্রায়াল হয় প্লাসেবো দিয়ে। তারপর আসো ড্রাগের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি আমাদের জানতে হবে। 10টা ক্যারেক্টারিস্টিক্স আছে ড্রাগের, এটা কিন্তু পরীক্ষায় আসে না, 10টার নাম বলো, ক্যারেক্টারিস্টিক্স এর নাম বলো, এরকম লাগবে না, প্রতিটা আলাদা আলাদা করে জিনিস ইম্পর্টেন্ট। প্রতিটা আলাদা আলাদা করে আমাদের জানতে হবে। যেমন নাম্বার 1 হচ্ছে মলিকুলার ওয়েট, একটা ড্রাগের মলিকুলার ওয়েট থাকে। প্রত্যেকটা ড্রাগেরই মলিকুলার ওয়েট থাকে। নাম্বার 2 চিরালিটি বা স্টেরিও আইসোমারিজম। নাম্বার 3 স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ, ড্রাগের স্ট্রাকচার থাকে, কেমিক্যাল স্ট্রাকচার, সেটার সাথে তার অ্যাক্টিভিটিটা রিলেট করে। আয়োনাইজেশন কনস্ট্যান্ট, পার্টিশন কোএফিসিয়েন্ট, ড্রাগের ন্যাচার কিরকম, সলিড না লিকুইড না গ্যাস, আমরা বলি ফিজিক্যাল ন্যাচার, ড্রাগের বাইন্ড করার অ্যাফিনিটি, ড্রাগের পোটেন্সি, হ্যাঁ, এবং ড্রাগগুলো আইদার এভারেজ লিপিড সলিবল অথবা ওয়াটার সলিবল, অথবা টু অ্যাসিডিক না টু বেসিকও না। মানে ইউজুয়ালি ড্রাগগুলো, ম্যাক্সিমাম ড্রাগ হচ্ছে এভারেজ লিপিড এবং ওয়াটার সলিবল, হাইলি লিপিড সলিবল, হাইলি ওয়াটার সলিবল, এরকম এক্সেপশনাল কিছু ড্রাগ আছে, কিন্তু ম্যাক্সিমাম ড্রাগ হচ্ছে এভারেজ লিপিড অ্যান্ড ওয়াটার সলিবল। সাম ড্রাগ আছে হাইলি অ্যাসিডিক, সাম ড্রাগ আছে হাইলি বেসিক, কিন্তু ম্যাক্সিমাম ড্রাগই হচ্ছে নাইদার টু অ্যাসিডিক নর টু বেসিক। দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ড্রাগ। তো সেগুলো আলাদা আলাদা করে পরীক্ষার সময় ভাইবাতে জিজ্ঞাসা করে, আমরা একটু টুকটাক জেনে নিব। যেমন মলিকুলার ওয়েট, প্রত্যেকটা ড্রাগেরই মলিকুলার ওয়েট থাকবেই। এখন মলিকুলার ওয়েট ইউজুয়ালি ম্যাক্সিমাম ড্রাগের কত, মানে ম্যাক্সিমাম ড্রাগগুলার নর্মাল মলিকুলার ওয়েট হচ্ছে 100 থেকে 1000-এর মধ্যে। এর উপরে গেলে আমরা বলি হাই মলিকুলার ওয়েট, 100 নিচে নামলে আমরা বলি লো মলিকুলার ওয়েট। যেমন হাই মলিকুলার ওয়েট ড্রাগের এক্সাম্পল হচ্ছে ইনসুলিন, ইনসুলিনের মলিকুলার ওয়েট 5808। হেপারিন, হেপারিনের মলিকুলার ওয়েট হচ্ছে 5000 থেকে 30000 পর্যন্ত। অ্যালটিপ্লেজ, অ্যালটিপ্লেজ হচ্ছে 59050। আবার দেখো লিথিয়াম একটা ড্রাগ যেটা মলিকুলার ওয়েট মাত্র 7, লো মলিকুলার ওয়েট। তাহলে ম্যাক্সিমাম ড্রাগ আমাদের মলিকুলার ওয়েট জানতে হবে না, কারণ বেশিরভাগই 100 থেকে 1000-এর মধ্যে। এক্সেপশনাল গুলো আমাদের একটু ভাইবাতে জিজ্ঞেস করে, যেমন হাই মলিকুলার ওয়েট ড্রাগের এক্সাম্পল দাও, লো মলিকুলার ওয়েট ড্রাগের এক্সাম্পল দাও। লো মলিকুলার ওয়েট ড্রাগের এক্সাম্পল একটাই মনে রাখো, লিথিয়াম 7। হাই মলিকুলার ওয়েট ড্রাগ ইনসুলিন আর হেপারিন, অবশ্যই বলতে হবে এই দুইটা ড্রাগের নাম। একটু পরেই হয়তোবা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে আমি রি এন্ট্রি দিব, রি এন্ট্রি দিয়ে আমরা 10-20 মিনিট ক্লাস করব। আচ্ছা, হাই মলিকুলার ওয়েটের অসুবিধা কি ড্রাগগুলার? এগুলা কিন্তু ওরালি দেওয়া যায় না, কারণ ওরালি দিলে এরা জিআইটি ইপিথেলিয়াল ব্যারিয়ার ক্রস করতে পারে না, ফলে অ্যাবজর্পশন হয় না। হাই মলিকুলার ওয়েট ওরালি দিলে মুখে খেলে কোনো অ্যাবজর্পশন হয় না। এদের ইউজুয়ালি আমরা প্যারেন্টেলার রুটে দেই, মানে আইভি অথবা আইএম, অন্যভাবে দিয়ে থাকি। তারপর সাবকিউটিনিয়াস এসব রুটে দেই। তারপর আসে অ্যান্টিজেনিক, এরা হচ্ছে অ্যান্টিজেনিক, তার মানে হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন করে। হাই মলিকুলার ওয়েট ড্রাগগুলো অ্যান্টিজেনিক হয় এবং এরা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করে। এরা ব্লাড ব্রেইন ব্যারিয়ার, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে না।
ফলে মোটামুটি সেফ। ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করলে সিএনএস এ চলে যাবে, সিএনএস টক্সিসিটি হওয়ার চান্স থাকে। ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করলে ফিটাসে চলে যাবে, ফলে টিয়ারটোজেনিক ইফেক্ট হওয়ার চান্স থাকে। কিন্তু যেহেতু হাই মলিকুলার ওয়েট এই ব্যারিয়ারগুলো ক্রস করতে পারে না, তো মোটামুটি প্রেগনেন্সিতে এবং সিএনএস টক্সিসিটি ক্ষেত্রে ড্রাগগুলা সেফ। এটাই অ্যাডভান্টেজ যে ক্যানট ক্রস blood placental barrier, so safe in pregnancy, cannot cross blood brain barrier, so safe in CNS toxicity. তারপর আসো চিরালিটি। প্রতিটা ড্রাগই যে কেমিক্যাল কম্পাউন্ড আমরা পাই, মোর দ্যান হাফ অফ দ্য ড্রাগ আর চিরাল মলিকিউল মানে হচ্ছে যে এনান্টিওমার পেয়ার থাকে, মানে মিরর ইমেজ থাকে। একটা কম্পাউন্ড, কেমিক্যাল কম্পাউন্ড, তার মিরর ইমেজ আরেকটা কেমিক্যাল কম্পাউন্ড একসাথে থাকে। যখন বিম অফ পোলারাইজড লাইট পাস করা হয় তখন এনান্টিওমার গুলা অপোজিট দিকে, মানে কেমিক্যাল কম্পাউন্ড গুলো সেম, স্ট্রাকচার সেম, তুমি বুঝবা না। কিন্তু যখন একটা পোলারাইজড লাইট পাস করা হবে তখন একটা কেমিক্যাল কম্পাউন্ড ডান দিকে সরে যাবে আর একটা কেমিক্যাল কম্পাউন্ড বাম দিকে সরে যাবে। বাম দিকে সরে গেলে বলে লিভোরোটেটরি, ডান দিকে সরে গেলে আমরা বলি ডেক্সট্রোরোটেটরি। কিন্তু এটা একসাথে রোটেট অবস্থা, লাইট ফেলে রোটেট হবে, লাইট না ফেলে একসাথে থাকে, একটা মিরর ইমেজ, এটাকে বলা হয় চিরালিটি। এবং যখন এই মিরর ইমেজ গুলা একসাথে মিক্সচার অবস্থা থাকে তখন এরা লাইট ফেলেও আলাদা হয় না, এরা একদম মিক্সচার, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার এবং তার ইনান্টিউমারটা একটা মিক্সচার অবস্থা আছে, এটাকে আমরা বলি রেসমিক মিক্সচার। ঠিক আছে, এবং এটা পোলারাইজড লাইট ফেললেও এটা রোটেশন হবে না। যখন মিক্সচার অবস্থা না থাকে তখন যদি আমি পোলারাইজড লাইট ফেলি তখন এটা রোটেট হয়ে যাবে, একটা লিভোরোটেটরি লেফটে গেলে, ডান দিকে গেলে ডেক্সট্রোরোটেটরি। তো বেশিরভাগ ড্রাগে দেখা যায় রেসমিক মিক্সচারে থাকে। রেসমিক মিক্সচার মানে কি বুঝছো তো এবার? এনান্টিওমার একটা অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমার এবং তার এনান্টিওমার মিক্সচার অবস্থা থাকলে সেটাকে বলে আমরা রেসমিক মিক্সচার, এবং এগুলো ইউজুয়ালি আনপিওর ফর্ম, নট পিওর ফর্ম। ঠিক আছে, ধরা যাক ওই ড্রাগটার লিভোরোটেটরি পার্টটা কার্যকর আর ডেক্সট্রোরোটেটরি পার্টটা অ্যাডভার্স ইফেক্ট করে, কিন্তু রেসমিক মিক্সচার আমি রিসিভ করার ফলে, ড্রাগটা কনজিউম করার ফলে আমি কিন্তু যেটা ইফেক্টিভ সেটাও কনজিউম করতেছি, যেটা টক্সিক ইফেক্ট করতেছে সেই পার্টটাও আমি কনজিউম করতেছি একসাথে। এটা আবার আলাদা করা যায় না রেসমিক মিক্সচারে, আবার কোনোটাতে আমরা একদম সেপারেট করে ফেলি। ইউজুয়ালি লিভোরোটেটরি পার্টটা হাই পোটেন্সি হয় এবং অ্যাক্টিভ হয় বেশি। যেমন লিভোরোটেটরি আরেকটা নাম বলি আমরা সিনিস্টার থেকে এস আসে, হ্যাঁ। আর রাইট, যেটা ডেক্সট্রোরোটেটরি রাইট ডান দিকে ঘুরে সেটাকে বলে রেকটাস, সো আর। এখন যেমন ধরো একটা থ্যালিডোমাইড, একটা ড্রাগ, এখন অবশ্য ব্যান্ড হয়ে গেছে এই ড্রাগটা, এখন আর নাই বাজারে থ্যালিডোমাইড ড্রাগের। আর এনান্টিওমারটা ছিল, আর মানে যেটা ডান দিকে রোটেট করে, আর এনান্টিওমারটা হচ্ছে মর্নিং সিকনেসের জন্য ইউজ করা হতো, তার মানে অ্যান্টি ইমিটিক হিসেবে, বমির ওষুধ। হ্যাঁ, প্রেগনেন্সিতে মর্নিং সিকনেস হতো তখন ইউজ করা হতো। কিন্তু দেখা গেল যে এস আইসোমার যেটা কিনা বাম দিকে ঘুরে, এইটা আবার টেরাটোজেনিক। ম্যাম অনেকে ঢুকতে পারছে না ম্যাম, আপনি মেবি এডমিট করেন নাই মেবি। ম্যাম অনেকে ঢুকতে পারছে না, আপনি মেবি এডমিট করেন নাই। না, আমি তো দিয়ে রাখছি, দেখি।
হ্যালো, হচ্ছে এখন? ঢুকতে পারছে সবাই মোটামুটি? ঢুকছে ম্যাম। আচ্ছা, তাহলে যেমন আর আইসোমারটা অনেক সময় অমিপ্রাজল, ইসোমোপ্রাজল। অমিপ্রাজল হচ্ছে একটা আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ, হ্যাঁ, প্রোটন পাম্প ইনহিবিটর। আর এটা এস আইসোমার অফ অমিপ্রাজলকে আমরা বলি ইসোমেপ্রাজল। তাহলে এভাবে আমরা যখন আলাদা করে ফেলতে পারি অনেক সময়। সালবুটামল একটা ড্রাগ যেটা কিনা তোমার ব্রঙ্কো ডাইলেটিং হিসেবে আমরা ইউজ করি ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টদের। সেটা দেখা যায় যে অনেক সময় পালপিটেশন করে। তো আমরা এই কারণে ওই মেইন ড্রাগটাকে আলাদা করলাম, লিভো সালবুটামল বানাইলাম। দেখা গেল তুলনামূলক কম অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে। আবার অনেক সময় যখন সালবুটামল একসাথে ছিল, এটা ছিল রেসমিক মিক্সচার, যেখানে কিনা আমি ইফেক্ট মানে ড্রাগের ইফেক্টও পাচ্ছি, একই সাথে অ্যাডভার্স একটা ডেক্সট্রোরেটরি এবং লিভোরেটরি মিক্সড অবস্থায় আছে। হ্যাঁ, তাহলে একটু জানবা যে এই ড্রাগ ম্যাক্সিমাম ড্রাগগুলো হচ্ছে রেসমিক, কিন্তু অনেক সময় আমরা আলাদা করি, কোনোটা লিভো করি, কোনোটা ডেক্সট্রো করি। বেশিরভাগই আমরা লিভো করি। লিভো গুলো হচ্ছে পোটেন্সি বেশি এবং ইফেক্টিভিটি বেশি। ডেক্সট্রো ইউজুয়ালি অ্যাডভার্স ইফেক্ট বেশি করে। তারপর স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ। অনেক সময় স্ট্রাকচার পরিবর্তনের ফলে ড্রাগের অ্যাক্টিভিটিও পরিবর্তন হয়। হ্যাঁ, এই জিনিসটা আমাদের জানতে হবে যে স্ট্রাকচার চেঞ্জ করে ড্রাগের অ্যাক্টিভিটি চেঞ্জ করা যায়। যেমন ধরো ক্লোর টেট্রাসাইক্লিন একটা ড্রাগ, সেটা কিনা আমি যদি মুখে খাই তাহলে জিআইটি দিয়ে অ্যাবজর্পশন হবে ড্রাগটার 30%। 100 মিলিগ্রাম খেলাম, 30 মিলিগ্রাম অ্যাবজর্পশন হইল। কিন্তু যদি আমি ক্লোর টেট্রাসাইক্লিন থেকে ক্লোরিন পার্টটা সরাই দেই, তাহলে শুধু টেট্রাসাইক্লিন যেটা হবে, দেখা গেল যে শুধু টেট্রাসাইক্লিন খেলে 60 থেকে 80% অ্যাবজর্পশন হচ্ছে। তাহলে আমি এখানে ক্লোরিন পার্টটা সরাই দেওয়ার ফলে অ্যাবজর্পশনটা বেড়ে গেল ড্রাগের, তাহলে এটার অ্যাক্টিভিটি বাড়লো। তাহলে সময় স্ট্রাকচার চেঞ্জের কারণে অ্যাক্টিভিটি চেঞ্জ হয়। যেমন অ্যাসিটাইল কোলাইন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নিউরোট্রান্সমিটার। এখন সেই নিউরোট্রান্সমিটারটা আমরা ড্রাগ হিসেবে ইউজ করতে পারি না, কারণ এটা র্যাপিডলি মেটাবোলাইজড হয়ে যায় অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইম দিয়ে। এখন আমি যদি অ্যামাইনো গ্রুপ সরাই দেই অ্যাসিটাইল কোলাইন থেকে, তখন যে একটা ড্রাগ তৈরি হয়ে যায়, এটার নাম হচ্ছে কার্বাকল। অ্যাসিটাইল কোলাইনের স্ট্রাকচার থেকে আমি অ্যামাইনো গ্রুপ সরাই দিলাম, তখন একটা ড্রাগ তৈরি হয়ে গেল। ড্রাগটার নাম হচ্ছে কার্বাকল। দেখা গেল কার্বাকলটা দ্রুত মেটাবলিজম হয় না অ্যাসিটাইল কোলিনেস্টারেজ দিয়ে। অ্যাসিটাইল কোলাইন যেমন দ্রুত মেটাবলিজম হইতো, কার্বাকল এরকম দ্রুত মেটাবলিজম হয় না, সে অনেকক্ষণ পারসিস্ট করে, ফলে ড্রাগের ইফেক্টটা আমরা পাই। তাহলে আমরা অ্যাসিটাইল কোলাইনকে ড্রাগ হিসেবে ইউজ করতে পারি না, নিউরোট্রান্সমিটার। এটা যদিও আমাদের বডির নিউরোট্রান্সমিটার, কিন্তু আমরা অ্যাসিটাইল কোলাইনের মতোই হুবহু একই রকম জাস্ট অ্যামাইনো গ্রুপটা সরাই দিয়ে কার্বাকল ড্রাগটা অ্যাসিটাইল কোলাইনের মতোই ইউজ করতে পারি। তার অ্যাক্টিভিটি অনেকটা অ্যাসিটাইল কোলাইনের মতোই হবে, কিন্তু আমার সুবিধা কি পাইলাম, ড্রাগের ওই ব্রেকডাউনটা একটু ধীরে হবে, মেটাবলিজমটা একটু ধীরে হবে। তারপর দেখো আয়োনাইজেশন কনস্ট্যান্ট। ড্রাগের আয়োনাইজেশন কনস্ট্যান্ট আছে। প্রত্যেকটা ড্রাগের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন এবং এক্সক্রিশন এগুলা ডিপেন্ড করে ড্রাগের আয়োনাইজেশন কনস্ট্যান্টের উপর। এবং আয়োনাইজেশন কনস্ট্যান্ট এবং ড্রাগের অ্যাবজর্পশন ইউজুয়ালি হ্যান্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশনের মাধ্যমে মেইনটেইন হয়, ঠিক আছে? যেমন উইক অ্যাসিডের ক্ষেত্রে সূত্রটা কি, পিএইচ সমান পিকে প্লাস লগ অফ আয়োনাইজড বা নন আয়োনাইজড। আর উইক বেজের ক্ষেত্রে পিএইচ সমান পিকে অফ লগ অফ উপরে আয়োনাইজড, নিচে হচ্ছে আয়োনাইজড। পিকে অফ দ্য ড্রাগ বা আয়োনাইজেশন কনস্ট্যান্ট জিনিসটা কি? জিনিসটা হচ্ছে পিকে হচ্ছে সেই পিএইচ যেই পিএইচে হাফ অফ দ্য ড্রাগ আয়োনাইজড এন্ড হাফ অফ দ্য ড্রাগ আনআয়োনাইজড, ঠিক আছে? এটা হচ্ছে সেই পিএইচ যেই পিএইচে হাফ অফ দ্য drug is ionized and half of the drug is unionized. পিকে হচ্ছে ধরো পিকে 3 পিএইচ এর মতোই, পিকে হচ্ছে ড্রাগের পিকে, আর আমরা পিএইচ হচ্ছে এনভায়রনমেন্টের পিএইচ। তাহলে পিকে হচ্ছে যত কম তত ড্রাগটা অ্যাসিডিক, পিকে যত বেশি ড্রাগটা বেসিক। ঠিক পিএইচ এর মতোই, পিএইচ যত কম হবে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, পিএইচ যত বেশি হবে বেসিক এনভায়রনমেন্ট।
ড্রাগও তাই, পিকে যত কম হবে তত অ্যাসিডিক ড্রাগ, পিকে যত বেশি হবে তত বেসিক ড্রাগ। এবং যখন একটা ড্রাগ দিলাম ওই এনভায়রনমেন্ট পিএইচ এবং পিকে, ড্রাগের পিকে এবং ড্রাগের পিএইচ যখন ইকুয়াল হয়ে যাবে তখন তার সূত্র হচ্ছে, এগুলো হচ্ছে সূত্র, যে কটা নোট লিখেছি এগুলো হচ্ছে সূত্র, এটা তোমাদের মনে রাখতে হবে, যে হাফ অফ দ্য ড্রাগ অ্যাবজর্ব, হাফ অফ দ্য ড্রাগ আনঅ্যাবজর্ব। যেটা সূত্র মতে আমি ডেফিনেশন অনুযায়ী বসলাম, পিকে হচ্ছে ওই পিএইচ যেই পিএইচ এ ড্রাগ হাফ অফ দ্য ড্রাগ আনআয়োনাইজড, হাফ অফ দ্য ড্রাগ আনআয়োনাইজড, দ্যাট মিনস হাফ অফ দ্য ড্রাগ অ্যাবজর্বড এন্ড হাফ অফ দ্য ড্রাগ আনঅ্যাবজর্বড। আনআয়োনাইজড বা নন আয়োনাইজড মানে হচ্ছে ড্রাগের অ্যাবজর্পশন পাওয়ার বেশি, লিপিড সলিবল ড্রাগটা। আর আয়োনাইজড পার্ট মানে হচ্ছে ওয়াটার সলিবল এবং অ্যাবজর্পশন কম হবে, এক্সক্রিশন বেশি হবে। সূত্রটা, এই সূত্রগুলো তোমরা একটু লিখে রাখবা, ইম্পর্টেন্ট, সবসময় লাগতেছে এটাতে। যেমন পিএইচ সমান সমান পিকে হলে হাফ অফ দ্য ড্রাগ অ্যাবজর্ব, হাফ অফ দ্য ড্রাগ আনঅ্যাবজর্ব। অ্যাসিডিক ড্রাগের ক্ষেত্রে অ্যাসিডিক মিডিয়াতে ড্রাগটা ব্রেকডাউন হবে না, তার মানে ড্রাগটা নন আয়োনাইজ থাকবে, ফলে নন আয়োনাইজ ড্রাগ আমি বলছি যে অ্যাবজর্পশন ভালো এবং এক্সক্রিশন কম। অ্যাসিডিক ড্রাগ বেসিক মিডিয়া যদি হয়, অ্যাসিডিক ড্রাগ পিকে অ্যাসিডিক কিন্তু পিএইচ হচ্ছে বেসিক, তাইলে ড্রাগ আয়োনাইজড ব্রেকডাউন হয়ে যাবে এবং কম অ্যাবজর্পশন হবে, এক্সক্রিশন বেশি হবে। আয়োনাইজড মানে হচ্ছে ওয়াটার সলিবল, ড্রাগটা ওয়াটার সলিবল হয়ে যাবে, লেস অ্যাবজর্পশন হবে, মোর এক্সক্রিশন হবে। বেসিক ড্রাগ বেসিক মিডিয়াতে ভাঙবে না, নন আয়োনাইজড থাকবে, মোর অ্যাবজর্পশন লেস এক্সক্রিশন। বেসিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে ড্রাগটা ব্রেকডাউন হয়ে যাবে, আয়োনাইজড হয়ে যাবে, লেস অ্যাবজর্পশন, মোর এক্সক্রিশন। ঠিক আছে, এই সূত্রটা তোমাদের মাথায় এখনই গেঁথে ফেলতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সবসময় ভাইবাতে জিজ্ঞাসা করে, এইভাবে জিজ্ঞাসা করবে না, অন্যভাবে জিজ্ঞাসা করবে, কিন্তু তোমাদের জিনিসগুলো একটু মাথায় থাকতে হবে। তারপর আসো ড্রাগের ক্যারেক্টারিস্টিক, আরেকটা হচ্ছে পার্টিশন কোএফিসিয়েন্ট। আমরা অনেক সময় বলবো লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট, এটা বলতে কি বুঝো? লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট হচ্ছে ড্রাগের সলিবিলিটির ব্যাপারটা অনেকটা, হ্যাঁ, যেমন হাই লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট হচ্ছে হাইলি লিপিড সলিবল ড্রাগ, আর লো লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট মানে হচ্ছে ওয়াটার সলিবল ড্রাগ, মানে লো ইন লিপিড, লিপিডে কম, ওয়াটার সলিবল বেশি। দিস ইজ দ্য পার্টিশন কোএফিসিয়েন্ট। তারপর হচ্ছে আমার ড্রাগের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আরো আছে ফিজিক্যাল নেচার, যেটা বললাম সলিড ড্রাগ, ট্যাবলেট, ক্যাপসুল, এগুলো সলিড ড্রাগ। কিছু লিকুইড ড্রাগ আছে যেমন ইথানল, গ্যাসিয়াস ড্রাগ আছে যেমন নাইট্রিক অক্সাইড। এছাড়াও ড্রাগের বাইন্ডিং অ্যাফিনিটি আছে, ড্রাগ প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে, টিস্যুর সাথে বাইন্ড করে, রিসেপ্টর, এনজাইম, আয়ন চ্যানেল, ট্রান্সপোর্ট প্রোটিন, এরকম বিভিন্ন জায়গায় ড্রাগ বাইন্ড করে, সেগুলো ড্রাগের ক্যারেক্টারিস্টিক্স। পোটেন্সি একটা ক্যারেক্টারিস্টিক্স। আর বেশিরভাগ ড্রাগ হচ্ছে অ্যাভারেজ ওয়াটার অথবা লিপিড সলিবল, এক্সেপশন গুলো আমরা পড়বো, কিছু হাইলি ওয়াটার সলিবল ড্রাগের নাম জানবো, কিছু হাইলি লিপিড সলিবল ড্রাগের নাম জানবো, এবং অবশ্যই হাইলি লিপিড সলিবল ড্রাগের নাম বেশি ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষার সময় বেশি জিজ্ঞাসা করা হয়, কিছু হাইলি লিপিড সলিবল ড্রাগের নাম বলো, আমরা পরবর্তীতে পড়বো এগুলা। তারপর হচ্ছে কিছু ড্রাগ হচ্ছে নাইদার টু অ্যাসিডিক নট টু বেসিক, ম্যাক্স সব ড্রাগই খুব বেশি অ্যাসিডিকও হয় না, বেসিক হয় না, মাইল্ড অ্যাসিডিক, মাইল্ড বেসিক অথবা মাঝামাঝি থাকে। এই হচ্ছে তোমাদের আজকের পাঠ্য। তোমরা আছো? Yes, ma'am. Yes, ma'am. ম্যাম আছে। জি আজকে এই ম্যাম। পর্যন্ত থাক নাকি? এই Yes, পর্যন্ত ma'am. যা Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. একটু জটিল, আমি বলছি কিন্তু বেশিরভাগ এই অংশগুলো কিন্তু ভাইবার জন্য বেশি, রিটেনের জন্য কম। ঠিক আছে, ভাইবাতে জিজ্ঞাসা করা হয় যে তোমরা স্টেরিও আইসোমেরিজম জানো কিনা, রেসমিক মিক্সচার বলতে কি বুঝো। এই যে প্ল্যান্ট সোর্স থেকে আমরা ড্রাগ পাই এগুলো কিন্তু রেসমিক, রেসমিক মানে হচ্ছে ওই দুইটা এনান্টিউমার মিক্স অবস্থায় আছে, ভিভো আর ডেক্সট্রো আলাদা করা যাচ্ছে না, তার মানে ওই ওই কেমিক্যাল কম্পাউন্ডটা দিয়ে যে ড্রাগ তৈরি হবে সেটা দুইটা ইফেক্ট থাকবে। তারপরে তোমার যেটা বললাম স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ, এগুলো একটু তোমাদের কি নোটস পেলে সুবিধা হয়? ম্যাম পাওয়ার জি, পয়েন্টটা ma'am. যদি আমাকে মেল করে দেন তাহলে আমরা পিডিএফ এ কনভার্ট করে ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে মেইল করে দিব হ্যাঁ ম্যাম, মেল করে দিলে নাকি হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া যায়? ম্যাম হোয়াটসঅ্যাপ গ্রুপে মেবি দেওয়া যায় না। যায় না না? না ম্যাম, মেইলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে মেইল অ্যাড্রেসটা দিও অরুণিমা, বাকি Okay. কেউ একটা মেইল অ্যাড্রেস দিও যেখানে আমি যদি পারি আমি ওভাবে দিব তাহলে। হ্যাঁ, ওকে।
আর আমি দিতে চাচ্ছিলাম না কেন, তোমরা ফিক্সড ওইটাকেই পড়বা, দেখা যাবে নোটই পড়তেছো অথবা ওই গাইড বই পড়তেছো, আর বইটই মেইন বই ঘাটো না। সমস্যা হচ্ছে এখানে। আমি চাই তোমরা মেইন বই ঘেটে আরো কিছু ডিটেল পড়াশোনা করো। এগুলাই আমাদের কিন্তু ফিক্সড বই না, বাইবেল না যে এইটাই পড়তে হবে, এটা পড়লে আমার পাস হবে, তা না। তোমাদের জন্য ওপেন আছে পুরো বই, অনেকগুলা ক্যাটজাং আছে, লিপিং কট আছে, ট্রিপ্যাথি আছে। তোমরা বই পড়ার অভ্যাস করো, হ্যাঁ, তাতে তোমাদের জন্য আরো জ্ঞান বাড়বে এবং পরবর্তীতে তোমরা ভবিষ্যতে অনেকেই আস্তে আস্তে তোমাদের, আমরা চাই যে তোমরা রিসার্চ লাইনে চলে যাও। অনেকে তো ডাক্তার হবাই, অনেকে তোমরা গবেষণা করো নতুন নতুন ড্রাগ তৈরির ক্ষেত্রে, হ্যাঁ, এগুলো ক্ষেত্রে তোমাদের আরো ব্রেইন আরো খুলবে। পড়াশোনা যত করবা তত বেশি শার্প হয় ব্রেন গুলা, তাই না? ডিটেলস পড়ো। এই নোটের মধ্যে সীমাবদ্ধ থাকলে ওইটুকুই জানবা, ওইটুকুই শিখবা, ওইটুকুই পরীক্ষা দিয়ে পাশ করবা। তোমাদের চোখ নাক মুখ খুলবে না। এই জন্য নোটটা দিতে যাচ্ছিলাম না। নোট দিলে তোমরা কনজেস্টেড হয়ে যাও, ওই জায়গাটার মধ্যেই সীমাবদ্ধ থাকো, আর বাইরে দেখতে চাও না আশেপাশে কি আছে। নোট আমি কেন বানাই, বিভিন্ন বই থেকে ছোট করে শর্ট ফর্মটা নিয়ে এসে এটা ওখানে ফেলানো হয় এবং পরীক্ষার জন্য যেটুকু লাগে ওইটুকুই শুধু লিখি। হুম, সেটাই আর কি। ঠিক আছে, দেখি তাহলে যদি পারি তাহলে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। অরুণিমা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে এগুলো দিয়ে দিও অ্যাটেন্ডেন্সটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আল্লাহ হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ম্যাম। ভালো থেকো সবাই। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ